ক্যারিয়ার করবেন। আপনার বাচ্চা বখাটে হয়ে গেছে। কিন্তু আপনি বাংলাদেশে খুব সম্মানী মানুষ। লাভ কি? আপনার জীবনে বাঁচার জন্য হাজার কোটি টাকার দরকার নেই। হাজার কোটি টাকার লোকগুলো এখন বাড়িতে আসতে পারতেছে না। মারা গেছে জানাজা দিতে পারেনি। এত টাকার দরকার নেই। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দরকার যা হলে আপনি সামাজিকভাবে ভালো থাকতে পারবেন, ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারবেন। রাজনীতি করতে যাবেন, হ্যাঁ, আপনার বাবার অনেক টাকা আছে অথবা আপনার বাবার কিছুই নাই। আপনি টোকাই থেকে নেতা হতে চাচ্ছেন সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি একজন মেরিটোরিয়াস। আপনি নেতার পেছনে দৌড়ানো এটা দৃষ্টিকটু। আপনি তার পেছনে দৌড়াচ্ছেন যিনি ভালো বাংলাও বলতে পারেন না। যিনি নিজের নামটা লিখতে পারেন কিনা সন্দেহ আছে। আপনি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। কিন্তু আপনি যার পেছনে দৌড়াচ্ছেন তিনি ঢাকা কলেজ থেকে পাস করেননি। তার কাছে আমি জানতে চাইবো যেহেতু স্যার অনেক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, পড়াশোনা করেছে, তারাও বর্তমানে বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ আছে। তো স্যার বেশিরভাগ শিক্ষার্থী চান্স পাওয়ার পরে তারা কি ধরনের ভুলগুলো বেশি করে এবং এই ভুলগুলো থেকে বেঁচে থাকার উপায়টা কি স্যার? দাঁড়ানো ছাড়া আসলে কথা বলা যায় না। আর সবচেয়ে বড় সমস্যাটা ক্লাসরুম না। তাহলে প্রচুর কথা বলতে পারতাম। প্রথমে আমি পরিচয় দিই। আমার পরিচয় হচ্ছে আজিজুল হাকিম ফরহাদ। আমার বেড়ে ওঠা কুমিল্লায়। কুমিল্লা শহরে একটা বিখ্যাত স্কুল আছে, বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। আমি ওই স্কুলের স্টুডেন্ট ছিলাম। ওখান থেকে এসএসসি দেয়া। ঢাকায় একটা কলেজে ১ বছর পড়ার আমার সুযোগ হয়েছিল সায়েন্স থেকে। আমি ঢাকা ন্যাশনাল আইডিয়াল কলেজের ২০১০ এর সরি ২০০৯-১০ সেশনের স্টুডেন্ট ছিলাম। চেয়েছিলাম ডাক্তার হতে। হয়ে গেছে রোগী। তো ঢাকায় ১ বছর পড়ার পরে কিছু ব্যক্তিগত, কিছু রাজনৈতিক, কিছু পারিবারিক কারণে আমি পড়াটা কুইট করি এবং কুইট করে আ ভাগ্যের নির্মম পরিহাস বলতে পারি। আমি কিভাবে জানি না। আল্লাহ আমাকে চট্টগ্রাম নিয়ে যায়। চট্টগ্রাম মহসিন কলেজ থেকে চট্টগ্রামে অনেক কলেজে আমাকে ভর্তি নেয়নি। মহসিন কলেজ থেকে আমি কমার্সে ভর্তি হই। আ ভালো জিপিএ ছিল। তো ২ বছর খুব স্ট্রাগলিং করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে আমার উদ্দেশ্য ছিল টাকা কামাইতে হবে প্রচুর। এবং তখন আমি অলরেডি ইন্টারে থাকতেই আ ইন্টারমিডিয়েট পরীক্ষার পরদিন থেকে আমি টিচার। চকবাজারে অনেক কোচিং ক্লাস নিতাম। ঢাকার যেরকম ফার্মগেট, চট্টগ্রামে ছিল চকবাজার। আপনারা যারা চিটাগং যাবেন জানবেন। আমি ১ম দিন থেকে একদম এইচএসসি পরীক্ষা শেষ ছিল ৫ মে সম্ভবত। কম্পিউটার শিক্ষা ছিল আমার অপশনাল। তার পরদিন থেকে অর্থাৎ ৬ মে বিকাল থেকে আমি টিচার। এরপর থেকে জার্নি শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই ১১ নভেম্বর ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষার হলে গেলাম। আমি ক্লাসরুমের কথাটা বলছিলাম। পরীক্ষার হলে গিয়ে দেখি প্রশ্ন করে দিছে ইংরেজিতে। আর আমি তো ইংরেজিতে পড়িনি। অ্যাকাউন্টিং প্রশ্ন ইংলিশে, অ্যাকাউন্টিং প্রশ্ন হওয়ার কথা বাংলায়। তো ক্লাসরুমে আমরা যে কথাগুলো বলি, এগুলো যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আমি তখন হাড়ে টের পাইছিলাম। আমাকে কোন এক বড় ভাই, আমার নামও মনে নেই উনার। বলছিল পরীক্ষার হলে ৩৫,০০০ পরীক্ষার্থীর জন্য একই প্রশ্ন হবে। সেম প্রশ্ন। ৩৫,০০০ পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে চিন্তা করবে, প্রশ্নটা হয়তো সহজ, প্রশ্নটা হয়তো কঠিন। তোমার একার জন্য না। তো আমি চিন্তা করছি ২ টা দিকে। আজকে প্রশ্নটা ইংরেজিতে হইছে, এটা আমার একার জন্য হয়নি। ৩৫,০০০ এর জন্যই হইছে। আমি দেখি না কি করতে পারি। এই দেখি না করতে গিয়েই আলহামদুলিল্লাহ আমি চান্স পেয়ে গেছি। আবার আরেকটা ইকুয়েশন আমার মাথায় ছিল, ভর্তি পরীক্ষাটাকে আমি এত জটিলভাবে দেখি না। আপনারা তো অনেক গল্প বললেন, টিচাররাও বলছে, স্টুডেন্টরাও বলছে। আমার কাছে এই গল্পগুলো সত্যি কথা বলি, আ আপনারা মাইন্ড করিয়েন না। এই গল্পগুলো আমার কাছে ধোপে টিকে না। ভর্তি পরীক্ষার ব্যাপারটা তো কঠিন না। এটাকে আমরা কোচিং সেন্টার গুলো কঠিন বানাইছি। কারণ এটা হাজার কোটি টাকার বিজনেস। স্টুডেন্টরা হয়তো জানে না। টিচাররা যারা আছে ওরা জানে। অ্যাডমিশন জার্নিটা এটা হাজার কোটি টাকার বিজনেস। এটা শুধুমাত্র কোচিং সেন্টারের বিজনেস না, পাবলিকেশনের বিজনেস, কোচিং সেন্টারের বিজনেস, এডটেক প্ল্যাটফর্মের বিজনেস, অনেক ধরনের পক্ষ এখানে জড়িত। তো যারা মাথায় রাখছে যে আমি একজন স্টুডেন্ট, আমার একটা সিট দরকার, তারা চান্স পেয়েছে। এখানে অনেকেই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি যে চান্স পাইতেন এটা আপনি নিজেই বিশ্বাস করতে পারতেছেন না। আমরা জানি না আসলে। আমরা যে এত ডেডিকেশন এর গল্প বললাম না, এটা ওইটা অনেক অবদান টিকে যাওয়ার পরে। এই ডেডিকেশন কিন্তু যারা টিকে নেয় ওদেরও ছিল। তাহলে ওরা চান্স পায়নি কেন? সো আসলেই যে আপনারা কিভাবে চান্স পেয়েছেন, এটা আপনি নিজেও জানেন না। আমিও জানতাম না। তো আমরা হয়তো গল্প বলার জন্য সবাই বলতেছি আজকে ইউনিভার্সিটি গিয়ে গেলে আমরা একটা জার্সি পরে ঘুরি। সেখানে ইউনিভার্সিটির একটা সিল থাকে। এটা বুঝাই আমরা ঢাকা ইউনিভার্সিটি করছি, অনেক ডেডিকেশন দিছি। আমার থেকেও বেশি ডেডিকেশন দেওয়া স্টুডেন্ট টিকে নেই। এটাই বাস্তবতা। তো আমি সিইউ তে চান্স পাওয়ার পরে চিটা ইউনিভার্সিটি ফাইন্যান্স এর স্টুডেন্ট ছিলাম। তারপরে চিন্তা করছি প্রচুর টাকা ইনকাম করতে হবে। আজকে বলা হচ্ছে না ইউনিভার্সিটি লাইফে কি করব? আমি কিছুই করিনি। সত্যি কথা কিছুই করিনি। সিজিপিএ ভালো ছিল। এর মানে এই না যে প্রচুর পড়াশোনা করছি। প্রচুর কোচিং করাইছি। প্রচুর স্টুডেন্ট পড়াইছি। প্রচুর টাকা কামাইছি। কারণ টাকার দরকার ছিল। টাকা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। আমাকে অনেকে পাত্তা দেয় কারণ আমার টাকা আছে। সত্য। আপনারা হয়তো না, আপনারা তো টিচার হিসেবে জানেন। আমার সোসাইটিতে অনেকে আমাকে পাত্তা দেয় কারণ ওর কাছে টাকা আছে। কিন্তু আমার কোন টাইটেল নাই। আমি কেউ না। নাথিং। ফরহাদ স্যার এটা
কোচিং সেন্টার গুলোর কাছে নামটা ঠিক আছে। বাট বাইরের সোসাইটিতে ফরহাদ স্যারের কোনো মানে কি বলবো এটাকে ভাত নেই। তো এইজন্য আমি রিসেন্টলি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের নাম শুনবেন আপনারা। আমি কমার্স কলেজের ফিন্যান্স ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। গত জানুয়ারিতে জয়েন করছিলাম আমি। এটা ছিল আমার একটা টাইটেল। এই যে দরকার আপনি কি? পরিচয়ের জন্য, সোসাইটির জন্য। বিশ্ববিদ্যালয় জীবনে আমি কি করছি? ১ম কথা হচ্ছে আমি কিছুই করিনি। আমি শুধু স্টুডেন্ট পড়াইছি। টাকা কামাইছি। মাথায় ছিল টাকা কামাইতে হবে। কারণ বাংলাদেশের জব মার্কেট যেটা, এই যে এত স্কিলের কথা শুনতেছি আমরা। যারা স্কিলের কথা বললেন তারাও যে চাকরি পাবে কিনা কোন গ্যারান্টি নেই। কারণ ভাই স্বাভাবিক আমার জব আছে ১০ টা। কিন্তু আমার ব্যক্তি আছে ১০০ জন। চাকরি কাকে দিবে? সবাই চাকরি করার জন্য ঘুরতেছে। তো ভাই চাকরি তো কেউ না কেউ দিতে হবে। তা আমি চিন্তা করছি চাকরি করব না। চাকরির পরীক্ষা আমি জীবনে কোনদিন দিই নাই। তো তাইলে যেটা করতে হবে আমি স্কিল বলতে শুধু পড়ার একটা স্কিল শিখছিলাম নিজে। এটা নিজে করতে হয়ে গেছে। আর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে চিন্তা করছি আমি ফেল করব না। আমার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মোটিভেশন এতটুকুই ছিল যে আমি যদি ফেল করি, যে জুনিয়র ক্লাসে আমি পরবর্তী বছর রিটেক পরীক্ষা দিব, সেখানে আমার স্টুডেন্ট। তাদের সাথে আমি পরীক্ষা দিতে পারব না। তাহলে আমাকে যেভাবেই হোক বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হইতে হবে। সোজা কথা ব্যাপারটা। আমি জীবনে কোনদিন আলহামদুলিল্লাহ ফেল করি নাই। তবে অনেক পড়ি নাই। পরীক্ষার ২ দিন আগে পড়ছি। একটা ঘটনা বলি। আমি তখন 3rd সেমিস্টার বিশ্ববিদ্যালয়ে। আপনারা যারা চিড়িয়া ইউনিভার্সিটি হইছেন বা হবেন, আমাদের 60% ক্লাস থাকতে হয়। আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি না। আমার এমবিএ তে ক্লাস করছিলাম আমি একদিন। আমি ইউনিভার্সিটি লাইফে ক্লাস করছি 40, 50, 30, 20% এরকম। তো 3rd সেমিস্টারে আমি কুমিল্লা ইউনিভার্সিটি আমার বোনকে ভর্তি করতে গেছিলাম। আমার কাছে ফোন আসছে, "তুমি এবার পরীক্ষা দিতে পারবা না।" কেন? আমার প্রথমত অ্যাটেন্ডেন্স নেই। 60% এর নিচে। তাহলে আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা দিতে দিবে না। আচ্ছা যাক তারপরে অনেক কিছু ম্যানেজ-ট্যানেজ করে কান্নাকাটি করে গার্ডিয়ান-টার্ডিয়ান নিয়ে গিয়ে ওকে। কারণ গার্ডিয়ান নিতে আমার কোনো আপত্তি নেই। আমি তো চুরি করতেছিলাম। আমি পরীক্ষাটা ম্যানেজ করলাম। একদিন সকালবেলা ভোরবেলা আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ফজরের সময়। আমার মনে হয় আজকে পরীক্ষা। সাবজেক্টটা কমার্সের স্টুডেন্টরা পাবেন। ট্যাক্সেশন একটা সাবজেক্ট আছে। হ্যাঁ? ফাইন্যান্সে। তো ট্যাক্সেশন পরীক্ষা। কিন্তু আমি তো সিউর না পরীক্ষা আজকে কিনা। মানে রুটিনটাও আমি জানি না। সকালবেলা এক ফ্রেন্ডকে ফোন দিলাম, "আজকে কি পরীক্ষা আছে?" বলছে, "মজা করতেছো নাকি? ১১ টায় পরীক্ষা তুমি এখন বলতেছো আজকে পরীক্ষা আছে?" তার মানে সিরিয়াসলি আজকে পরীক্ষা আছে। আমি কিন্তু প্রিপারেশন নিইনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার ধরনটা আপনাদেরকে বুঝাচ্ছি যারা নতুন। বিশ্ববিদ্যালয় যে অনেক কঠিন ব্যাপারটা সত্য না। তো এই ট্যাক্সেশন পরীক্ষার জন্য আমি ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত পড়াশোনা করছি। ১০টা বাজে ইউনিভার্সিটি গেছি ওই বন্ধুর সাথে। তার সাথে ডিল ছিল তুমি আমাকে থিওরি দেখাবো, আমি তোমাকে ম্যাথ দেখাবো। আর কিছু বেসিক ক্লিয়ার করে গেছি, পরীক্ষা দিয়ে ফেলছি, পাস করে ফেলছি, কোথাও আটকেই নি। সো বিশ্ববিদ্যালয়ের জীবনটা এমনই। আপনি এটাকে কঠিন ভাবলে এটা কঠিন, আপনি এটাকে সহজ ভাবলে এটা সহজ। আপনি ইন্টারমিডিয়েট লাইফের অনেক বেসিক বিশেষ করে যারা বিবিএ তে ভর্তি হয়েছেন তারা ইউনিভার্সিটি পাবেন। ইউনিভার্সিটি পড়া কঠিন না। সিজিপিএ এর গল্প, সিজিপিএ কখনো টার্গেট করতে না, এটা অটোমেটিক চলে আসে। আমরা যারা সিজিপিএ ভালো করছি, আমরা নিজেরাও জানতাম না আমরা কিভাবে করছি। তবে কমার্সের স্টুডেন্ট যারা বিবিএ পড়তেছেন তাদেরকে একটা পরামর্শ দিতে পারি, আপনি বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলোর উপর জোর দিবেন। ম্যাথমেটিক্যাল প্রতিটা সেমিস্টারে ১ টা ২ টা বা ৩ টা কোর্স থাকে। আমার প্রতিটা ম্যাথ কোর্সে আমার এ প্লাস ছিল। যার কারণে আমি থিওরিতে যাই লিখছি, মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে আসছে। আমার এভারেজ রেজাল্ট 3.5 এর কাছাকাছি। তো এটা আমার জন্য ইনাফ। চাকরির বাজারের কথা বলি, কেন আমি স্কিল ডেভেলপ এর দিকে মনোযোগ দিই নাই। আমি আসলে গ্রাম থেকে উঠে আসছি তো আমার টাকার দরকার ছিল সত্য। তো আর আমি ফ্যামিলির বড় ছেলে। আমার ছোট ভাই-বোন আছে। তাদেরকে পড়াশোনা করাতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমি তাদেরকে পড়াশোনা করেছি। একজন ডাক্তার হয়ে গেছেন নোয়াখালী মেডিকেল থেকে। একজন কুমিল্লা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। এখন চাকরি করেন। তো আমার উদ্দেশ্য ছিল আমি যেহেতু বড়, বাবা কিছুদিন পর আমার উপরে নির্ভর করবেন। তাহলে আমাকে টাকা ইনকাম করতে হবে। তো আমি তো ভাই জব মার্কেটের জন্য ফিট না। আমি ইংরেজি পারি না। আমি ইংরেজিতে খুবই দুর্বল। আমার ক্লাসরুমে আমি বলছিলাম, বিশ্ববিদ্যালয়ে কেমনে চান্স পাইছি আমি জানি না। আপনারা অনেক গল্প বলছেন, আমি জানি না ভাই। আমি কেমনে চান্স পাইছি ইংরেজিতে আমি দাগাইছি আন্দাজি। পরে আমার স্যাররা বলছে আমার নাকি ২২ টা হইছে। কেমনে হইছে আমি জানি না। আমি শুধু দেখছি অপশন মিলে কিনা। অপশন মিলছে এটাই। কিভাবে উত্তর আমি জানি না। আমি জানি এখানে এই কথাগুলো অনেকের কাছে ধোপে টিকবে না। সত্য। কিন্তু এটা হয়তো আল্লাহর বিশেষ রহমত। তো বিশ্ববিদ্যালয় জীবনে আ ওই যে একটা জিনিস মাথায় রাখছি চাকরি তো পাবো কিনা আমি জানি না। আবার আমি ইংরেজিতে কাঁচা। তাহলে বাংলাদেশের জব মার্কেটে আমার চাকরি বাতিল ইংলিশে খুব ভালো করতে হবে। যেটা আমার পক্ষে পসিবল না। আমি এইজন্য আসলে আমার ক্যারিয়ারটা একটু চেঞ্জ করে বিজনেস এর দিকে একটু মনোযোগ দিয়েছি, ব্যবসা। ব্যবসা করতে হলে টাকা লাগবে। আর টাকা ইনকামের একমাত্র উপায় হচ্ছে আমাদের ব্রেইন, মাথা। আপনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা জানছেন তো। আপনার জুনিয়ররা কিন্তু কিছুই জানে না। ঢাকায় অনেক মানুষ টাকা নিয়ে বসে আছে আপনার জন্য। আপনি শুধু উনাদের ছেলেটাকে বা মেয়েটাকে একটু পড়াবেন, আপনাকে অনেকগুলো টাকা দিবে। ফ্রিতে না। আপনার যোগ্যতা বলে। তার মানে আপনার কাছে টাকা ইনকামের একটা ভালো সুযোগ আছে। কিন্তু এর মানে এই না টাকা ইনকাম করতে গিয়ে আপনি ক্যারিয়ারকে
বিসর্জন দিবেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বিসর্জন দিই নাই। টাকা ইনকামও করছি, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাটাও করছি। একটু আগে একজন বলতেছিলেন বিভিন্ন ক্লাবের কথা। ক্লাব করা ভালো। তবে যাদের ক্যারিয়ার অপরচুনিটি কর্পোরেট সেক্টর তাদের জন্য। যে কর্পোরেট সেক্টরে যাবেনই না, তার ক্লাবটা বেশি জরুরি না। বিশেষ করে সরকারি চাকরিতে আসলে ক্লাবের তেমন কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। পার্সোনালি। এটা হয়তো আমার এক্সপেরিয়েন্স এর ঘাটতি হইতে পারে। আমি মনে করি না আরকি। কারণ ক্লাবে গিয়ে আমি যে সময়টা নষ্ট করব, ওই সময় আমি তো টিউশন করলে ৳৫,০০০ বেশি ইনকাম করতে পারব। সহজ কথা। এবং ওটা দিয়ে আমি ঢাকা শহরে সার্ভাইভ করতে পারব। তো এইটা ছিল আমার ব্যক্তিগত কিছু অগোছালো অভিজ্ঞতা। আমি বসে অনেক কিছু চিন্তা করতেছিলাম কি বলা যায়। সবাই এত সুন্দর কথা বলতেছিল যে আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। আমি কি বলব? একটা ব্যাপার একটু আমি বলি, এটা রিলেটেড না, অন্য কিছু। আমাদের এখানে ১ম এই বক্তৃতা দিতে উঠে আপনারা একটা সালাম দিছেন। আমার একটু গায়ে লাগছে সবার। এই সালামটা। আপনি যে সালামটা দিচ্ছিলেন, আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়বেন। তার মানে খুব ভালো একটা জায়গায় আসছেন। খুব ভালো রেজাল্ট করছেন। কিন্তু আপনি একটা সালাম দিতে পারতেছিলেন না। আসসালামু আলাইকুম। মানে আপনি ধ্বংস হন। আমি বলতেছি ওয়ালাইকুম আসসালাম, আপনিও ধ্বংস হন। বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম। ওই শুদ্ধ সালামটা যাতে আমরা পাই। আপনি কোথাও গেলে এটাই আপনার একটা ১ম স্মার্টনেস। আজকে এখানে আমাদের অনেকে মাদ্রাসা লেভেলে আছে। ওরা কিন্তু মনে হাসতেছে। ও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছে। এটা সালাম দিতে পারে না। এইটাই আপনার স্মার্টনেস। এটাই আপনার গুরুত্ব বাড়াবে অন্যদের কাছে। আঞ্চলিকতাটা যদি পরিহার করা যায় এটাও ভালো। আমাদের অনেকের মধ্যে আঞ্চলিকতা চলে আসে। আমি কিন্তু যে এলাকার মানুষ আমার পাশে নোয়াখালী। সো আমি কিন্তু পিওর নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি। এবং আমি আসলেই মানে নোয়াখালীর টোনেই কথা বলি। কিন্তু আমি চট্টগ্রাম শহরে যখন থাকি, সবাই জানে আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম মানুষ বিশ্বাস করে না যে আমার বাড়ি চিটাগং না। মানে আমি কুমিল্লার মানুষ। সো আপনার আঞ্চলিকতাটা পরিহার করতে হবে। তাহলে আপনি সব জায়গায় টিকে থাকতে পারবেন। কারণ আঞ্চলিকতা ঢাকায় আপনাকে প্রচুর বুলিং এর শিকার করবে। প্রচুর। সো এইটা থেকে যদি একটু দূরে নিজেকে রাখতে পারেন তাইলে ভালো আরকি। আরেকটা ব্যাপার লাস্ট বলে শেষ করি। বিশ্ববিদ্যালয়ে আপনার সার্কেল আপনাকে ভালো জায়গায় পৌঁছাবে। অনেকে এখানে গ্রাম থেকে আসছেন। আপনার সার্কেল এমন হইতে হবে যে আপনার মতোই। তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার পড়ালেখার ধরন, তার চিন্তাভাবনা এটা যদি আপনার মতো না হয়, ওকে দেখে যদি আপনি মোটিভেটেড হতে যান, আপনার লাইফ শেষ। আমি বিশ্ববিদ্যালয়ে অনেকজনকে ভর্তি দেখছি। মাশাআল্লাহ ২০১৪ সাল থেকে আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। যদি আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না। তো আমি তাদের মধ্যে অনেকজনকে হারায় যেতে দেখছি। অনেকজন আমি বলি চিটাগং এ যে ও ঢাকায় এসে মাইকেল হয়ে গেছে। টিএসসি তে আপনারা যারা ঢাকায় আছেন, টিএসসি দেখবেন অনেক মেয়ে সিগারেট খাচ্ছে ওপেনলি। অথচ সে চট্টগ্রামে যখন ছিল খুব হিজাব পরা, ভদ্র মেয়ে। আমাদের অভিভাবকরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে দেখতো, আমার বিশ্বাস গ্রামের অনেক অভিভাবক মেয়েদেরকে ঢাকায় পাঠাইতো না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি। এবং ১৯ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভালো কাজ করছে। তারা ভর্তি পরীক্ষাটা তাদের ইউনিভার্সিটিতে নিচ্ছে না। তাই এজন্য আমাদের অভিভাবকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা দেখে নাই। যদি দেখতো সচেতন অনেক অভিভাবকই মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইতো না। এই জায়গাটা একটু সতর্ক হওয়ার চেষ্টা করব। আপনার পরিবেশ যাতে আপনাকে পরিবর্তন না করে। আপনি ঢাকায় একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এটা শেষ করে আপনি যাতে আবার আগের জায়গায় ফেরত যেতে পারেন। আর Facebook এর ব্যবহার আপনারা ভবিষ্যতে অনেকে সরকারি চাকরি করার চিন্তা করতেছেন। দেখেন না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমরা তো আলহামদুলিল্লাহ কয়েকটা সরকার দেখার সুযোগ হইছে। এখন যারা আছেন আগামী ৫ বছর পর তারা হয়তো থাকবেন না। আরেকটা পক্ষ ক্ষমতায় আসবেন। ওই পক্ষ বর্তমান মতাদর্শের লোকদেরকে চাকরি দিবে না। ঠিক একইভাবে বর্তমান যারা আছেন তারা কিন্তু আগের মতাদর্শের লোকদেরকে চাকরি দিচ্ছেন না। এটা এভাবেই হয়। তো আপনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। এটা যাতে সুপ্ত থাকে। এটা যাতে অতিরিক্ত প্রকাশিত না হয়। কারণ রাজনীতিটা আপনার কাজ না। আপনার বাবা-মা আপনার পেছনে শ্রম দিচ্ছেন। একটা স্বপ্ন আছে তাদের, সেটা বাস্তবায়ন করার জন্য আপনি ঢাকায় আসছেন। আপনি রাজনীতি করতে যাবেন, হ্যাঁ, আপনার বাবার অনেক টাকা আছে অথবা আপনার বাবার কিছুই নাই। আপনি টোকাই থেকে নেতা হতে চাচ্ছেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি একজন মেরিটোরিয়াস। আপনি নেতার পেছনে দৌড়ানো এটা দৃষ্টিকটু। আপনি মেধাবী শিক্ষার্থী। আপনি তার পেছনে দৌড়াচ্ছেন যিনি ভালো বাংলাও বলতে পারেন না। যিনি নিজের নামটা লিখতে পারেন কিনা সন্দেহ আছে। সো এইটা আমার গায়ে লাগে। আমি রাজনীতিবিদদের পেছনে যখন আমাদের ছেলে-মেয়েদেরকে মানে দৌড়াতে দেখি, আপনি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু আপনি যার পেছনে দৌড়াচ্ছেন তিনি ঢাকা কলেজ থেকে পাস করেননি। সো বি কেয়ারফুল। নিজেদেরকে নিচে নামাবেন না। আত্মসম্মানটা একটু ধরে রাখবেন। রাজনীতি করবেন, আপনি ভালো একটা রেজাল্ট করেন। আমি একটা সহজ উদাহরণ দিই স্টুডেন্টদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছে, লাস্ট ফ্যাসিস্ট সরকার বলি আমরা যাই বলি, সেখানে যে ছাত্রলীগের সভাপতি ছিল কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে? ছিল না। ছাত্র শিবিরের বর্তমান যিনি সভাপতি বা পূর্ব
যে সভাপতি ছিল তারা কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র দলের যিনি বর্তমান সভাপতি বা সেক্রেটারি তারা কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এমনি তাদেরকে সভাপতি বানানো হয় নাই। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এর বাইরে। তার মানে আপনি একটা মেধার স্বাক্ষর রাখেন, রাজনীতি আপনারে খুঁজে নিবে, আপনি রাজনীতি খুঁজতে হবে না। আপনি এবছর অনেক টেকনোক্র্যাট মন্ত্রীকে দেখতেছেন। তারা রাজনীতির বাইরের মানুষ। কিন্তু তাদের প্রচন্ড মেধা আছে। মেধার যোগ্যতা বলে তাদেরকে আ সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়ে আসছে। সো আপনি একটু পড়ালেখাটা করেন, রাজনীতিরা যারা করে তারা করুক। আপনি এদিকে যাইয়েন না। এটা আমার পার্সোনাল পরামর্শ। এর মানে এই না আপনি রাজনীতি সচেতন হবেন না। অবশ্যই হবেন। কিন্তু নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। আর পড়ালেখার ব্যাপারে পড়ালেখাকে সবসময় ইজি চিন্তা করবেন। লাইফ খুব সহজ। এরা অনেক কঠিন কথা বলতেছে। এখানে স্যাররা অনেক কঠিন কথা বলে। আমি ভয় পাচ্ছিলাম সত্যি কথা যে পড়ালেখা খুব ইজি। লাইফ খুব সহজ। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগে না। আমি এখন বুঝি জীবন চলার জন্য অনেক টাকা-পয়সা লাগে না। আমি কিন্তু জলজান্ত একজন অসুস্থ মানুষ। আমার ব্রেইনে একটা টিউমার আছে। আ কখন কি হবে আমি জানি না। এবং এটা অনেকেই জানে। কিন্তু আমি ব্যাপারটা কখনো ফিল করি না। আমি স্বাভাবিকভাবে চলি। এবং আমি আমার জীবন দর্শনকে খুব সহজ মনে করি। অনেক কিছু করে ফেলতে হবে, অনেক কিছু খেটে ফেলতে হবে, দরকার নেই। খুব স্বাভাবিক, সহজ। আপনার জীবনে মানে বাঁচার জন্য হাজার কোটি টাকার দরকার নেই। হাজার কোটি টাকার লোকগুলো এখন বাড়িতে আসতে পারতেছে না। মারা গেছে জানাজা দিতে পারে নাই। এত টাকার দরকার নেই। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দরকার যা হলে আপনি সামাজিকভাবে ভালো থাকতে পারবেন, ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারবেন। ওটার জন্য ধরেন ক্যারিয়ার করে যদি আপনি জীবনটাই নষ্ট করে ফেলেন, মেয়েরা মাইন্ড করিয়েন না। আপনি ক্যারিয়ার করতে গিয়ে আপনার সংসার নষ্ট করতেছেন। ক্যারিয়ার করবেন বাট সংসার নষ্ট করে না। ছেলেরা ক্যারিয়ার করবেন। আপনার বাচ্চা মানে বখাটে হয়ে গেছে কিন্তু আপনি বাংলাদেশে খুব সম্মানী মানুষ। লাভ কি? আমি বাংলাদেশে অনেক সম্মানিত মানুষদেরকে জানি। অনেক ইউনিভার্সিটি ভিসি কে জানি যার ছেলে-মেয়ের অবস্থা ভালো না। কি লাভ এই সম্মান দিয়ে? যেই সম্মান ওনার পরিবারে কোনো কাজে আসেনি। সো আপনারা একটু যারা ক্যারিয়ারের দিকে চিন্তা করতেছেন, ক্যারিয়ার করেন। কিন্তু পাশাপাশি সংসার, ব্যক্তি সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করিয়েন। এটা যদি করতে পারেন, শেষ বয়সে আপনি খুব রিল্যাক্স থাকতে পারবেন। আমি আমার জীবনে কখনো হতাশ হইনি। বাট প্রচুর কষ্ট করছি। প্রচুর স্ট্রাগল করছি। এটা বলে বুঝানো যাবে না। কিন্তু কখনো হতাশ হইনি। নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল। আরে পারবো, সমস্যা নেই। কোচিং জগতে আমি অনেক উত্থান পতনের শিকার হইছি। আমার সাথে অনেক মানুষ হারাই গেছে। চট্টগ্রাম শহরে আমি যে জায়গায় আছি, এই জায়গায় আমি খেলাধুলা করে বড় হইছি। আমি বলি আরকি যে কোচিং জগতে আমি খেলাধুলা করে বড় হইছি। আমি নিরিবিলি থাকি। এবং আমার মাথায় এই যে এত টাকা কোচিং কে কতজন স্টুডেন্ট পাইছে, এবছর কি করতে হবে? আমি এগুলো চিন্তা করি না। আমি ১ম এ স্টুডেন্টকে ধারণা দিই, ভর্তি যুদ্ধ, এটা যুদ্ধ না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে না তুমি মারামারি করো। যারা বেঁচে থাকবা তারা চান্স পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা নিবে, আমাকে একটা ওয়েমার শিট দিবে, সেখানে আমি পরীক্ষা দিব। যদি ভালো করতে পারি চান্স পাবো, ভালো করতে না পারলে ফেল করব। সিম্পল। এত জটিল করার কিছু নেই। তো জীবনকে সামনের দিনগুলাতে একটু সহজ করে চিন্তা করবেন। তাইলেই জীবন সহজ। এই যে এত জটিল ব্যাপারগুলো মাথায় ঢোকানোর দরকার নেই। যে ক্যারিয়ারেই যান, সবই সহজ। কোন ডিপার্টমেন্টই কঠিন না। আমি আমার স্যারদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা যদি রাগ করেন, এটা আসলে ওদেরকে বুঝানো দরকার ছিল। ওরা মনে করতেছে আপনাদের কথা শুনে অনেকে মনে হয় অলরেডি গলার পানি-টানি শুকায় গেছে। আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছি এত আশা করে জীবন একটু স্বাধীন হবে। এখন তো আপনারা আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। আর ব্যাকবোনকে ধন্যবাদ যে আমাকে একটু আজকে এখানে ডেকে সম্মানিত করার জন্য। আমার জন্য দোয়া করুন বেশি করে। আসসালামু আলাইকুম।